ইরানের প্রেসিডেন্টের বৈঠকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা স্বীকার করল রেভলিউশনারি গার্ড। ঠিক আছেন তো পেজেশকিয়ান? আইএই এর সাথে সম্পর্ক ছেদ হচ্ছে না ইরানের। পশ্চিমাদের সাথে সমঝোতার চেষ্টা বিনা চ্যালেঞ্জে ছাড়বে কি ইসরায়েল? মার্কিন অস্ত্রের সস্তা বিকল্পে বিশ্ব কাঁপাচ্ছে চীন। ব্যবসা হারানোর সংখ্যায় যুক্তরাষ্ট্র দুর্বল। হচ্ছে কি মার্কিন আধিপত্য? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও হাসান নাসরুল্লাহর মতো হত্যা করতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গুরুতর হামলার প্রায় এক মাসের মাথায় এই তথ্য স্বীকার করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় একটি ভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক চলাকালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। রেভলিউশনারি গার্ড জানিয়েছে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মতো একই কায়দায় ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। ওই হামলায় প্রাণে বাঁচলেও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ওই বৈঠকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের, প্রধান বিচারপতি মোহসেনে ইজেই সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। 16 জুন পরপর 6টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভবনটিতে ঢোকা আর বের হওয়ার পথ অবরুদ্ধ করার পাশাপাশি বাতাস চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের গোয়েন্দা সংস্থার ধারণা, ওই বৈঠকের সাথে সংশ্লিষ্ট কেউ সুনির্দিষ্ট তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই এর সাথে সহযোগিতা স্থগিতের মাস না যেতেই অনড় অবস্থান থেকে সরতে শুরু করেছে ইরান। তেহরানে বিদেশি মিশন প্রধান ও রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আইএই এর সাথে সহযোগিতা অব্যাহত থাকবে, কিন্তু তা হবে নতুন রূপে। হুট করে কেন এই সিদ্ধান্ত? এটি কি কোনো গোপন সমঝোতার আভাস? এমন হলে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে কি ইসরায়েল? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত 25 জুন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএই এর সাথে সহযোগিতা স্থগিত করার একটি বিল অনুমোদন করে ইরানের পার্লামেন্ট, যে বিলের মাধ্যমে আইএই এর বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছিল ইরান। কিন্তু এক মাস না পেরোতেই নিজেদের অবস্থান থেকে সরে আসলো ইরান হুঁশিয়ারি দিয়েছিল, আইএই এর পরিদর্শকেরা শুধু ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি পেলেই দেশটিতে প্রবেশ করতে পারবেন। কিন্তু সেই সুর পাল্টে এখন ইরান বলছে, আইএই এর সাথে সহযোগিতা অব্যাহত রাখবে দেশটি। 12 জুলাই তেহরানে অবস্থিত বিদেশি মিশন প্রধান ও রাষ্ট্রদূতদের সাথে এক বৈঠকে মিলিত হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে তিনি বলেন, আইএই এর সাথে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে, কিন্তু তা হবে নতুন রূপে। এটা আসলেই অবাক করার মতো বিষয়। যেসব দেশ নিজেদের আন্তর্জাতিক আইনের আদর্শ ধারক বলে মনে করে, তারা ইরানের বিরুদ্ধে এই স্পষ্ট লঙ্ঘনের নিন্দা জানায়নি। এটি সত্য যে আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিকভাবে আক্রমণ করা হয়েছে। এই স্থাপনাগুলো থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকি রয়েছে। অবশিষ্ট গোলাবারুদ থেকেও বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। সুতরাং আইএই এর সদস্যরা এসব জায়গায় পরিদর্শনে আসলে তারাও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন। জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলে ইরান যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনায় ইচ্ছুক বলে জানিয়েছেন আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার ইচ্ছা প্রকাশ করে অসংখ্য বার্তা এসেছে উল্লেখ করে আরাকচি বলেছেন, ইরানের জনগণের স্বার্থ এবং সুবিধা সুরক্ষিত থাকলে আলোচনায় কোনো ভয় বা দ্বিধা নেই তেহরানের। কিন্তু প্রশ্ন হলো, কেন এত জলদি নিজেদের শক্ত অবস্থান থেকে সরে আসলো ইরান? বিশ্লেষকদের মতে, বিভিন্ন কৌশলে হুমকি দেওয়া ইরানের রাজনৈতিক কাঠামোর একটি পরিচিত বৈশিষ্ট্য। ইরানি পার্লামেন্ট বহুবার এমন কড়া বিল পাশ করেছে যেগুলো মূলত ছিল পশ্চিমাদের রাজনৈতিক বার্তা পাঠানোর হাতিয়ার, কিন্তু বাস্তবে সেগুলো কার্যকর হয়নি। এর আগে কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের পর সন্ত্রাসী আমেরিকা আইন পাশ করেছিল ইরান, যেখানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও পেন্টাগনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা হয়। তবে সেটি ছিল একটি প্রতীকী আইন, যার মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দেওয়া এবং ইরানের জাতীয়তাবাদী আবেগকে সামাল দেওয়া। এছাড়াও ইরান বর্তমানে তেল রপ্তানি, ব্যাংকিং এবং অর্থনীতির উপর মার্কিন নিষেধাজ্ঞার চাপে আছে। এই মুহূর্তে আইএই এর সাথে সহযোগিতা স্থগিত করলে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও তীব্র সমালোচনা ও নতুন নিষেধাজ্ঞার মুখে পড়ত ইরান। মাসুদ পেজেশকিয়ানের প্রশাসন এমন চাপ এড়িয়ে চলতে চাইছেন। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, কূটনীতিকদের মাধ্যমে সম্ভবত কোনো সমঝোতার ইঙ্গিত পেয়েছে ইরান। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্বয়ং কমান্ডো রুম থেকে ইসরায়েল বিরোধী যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এখানে শেষ নয়, কৌশলী নেতৃত্বের ঝলক দেখিয়ে ইসরায়েলি বাহিনীকে পিছু হটতেও বাধ্য করেছেন বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 12 দিনের যুদ্ধে মৃতের সংখ্যা নিয়ে ইসরায়েল লুকোচুরি করলেও ইরানের দাবি এই সংখ্যা 5 শতাধিক। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কমান্ড রুম থেকে পুরো যুদ্ধের নেতৃত্ব দেন। ইরানের পাল্টা হামলার পরিকল্পনা নির্ধারণ করেন তিনি। তার নির্দেশে পরিচালিত হামলার জেরেই বাধ্য হয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র 12 দিনের মাথায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 13 জুনের প্রথম প্রহরে আকস্মিক ইরানে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। প্রথম ধাক্কাতেই ইরানের কয়েকজন শীর্ষ জেনারেলকে হত্যা করে তারা। ওইসব হত্যাকাণ্ডের 3-4 ঘন্টার মধ্যেই সর্বোচ্চ নেতা তাদের জায়গায় নতুন কমান্ডারদের নিয়োগ দেন বলে জানান গালিবাফ। তিনি বলেন, এরপর নতুন কমান্ডারদের ব্যক্তিগতভাবে ডেকে নিয়ে জরুরি নির্দেশনা ও পরিকল্পনা জানিয়ে দেন সর্বোচ্চ নেতা। তারপর তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়। এ প্রসঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, 1980-র দশকে ইরাক ইরান যুদ্ধের সময় যখন সাদ্দাম হোসেনের বাহিনী দক্ষিণ ইরানে হামলা চালায়, খামেনি সে সময় যে ভূমিকা রেখেছিলেন, এবারে ইসরায়েলের বিরুদ্ধে হওয়া 12 দিনের যুদ্ধেও ঠিক সেই রকম ভূমিকা পালন করেন। ইসরায়েল ও তার মিত্রকে গুটিয়ে যেতে বাধ্য করেন তিনি। শুধু তাই নয়, ইসরায়েলের হামলা শুরুর পর দ্রুততার সাথে জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন সর্বোচ্চ নেতা। তাতে তিনি স্পষ্টভাবে ইরানের অবস্থান জানিয়ে দেন। হামলার জন্য ইসরায়েলকে যে চরম মূল্য দিতে হবে, অর্থাৎ ইরান পিছু না হটে পাল্টা আঘাত হানবে, সেই সিদ্ধান্ত জানান দেন। তার ওই ভাষণ ইরানবাসীকে উজ্জীবিত করেছে, বলেন বাগেরি। তিনি বলেন, এরপর সর্বোচ্চ নেতার পরিকল্পনাতেই যুদ্ধের প্রথম দিন থেকে ইরানের পাল্টা আক্রমণ শুরু হয়। ইসরায়েল অধিকৃত অঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যেগুলো জায়নবাদীদের গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানে। সেই পাল্টা হামলা যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল। ওই সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ইরানের তীব্র হামলায় প্রকৃতপক্ষে যে ক্ষতি ও প্রাণহানির শিকার ইসরায়েল তা অস্বীকার করছে। যুদ্ধের শেষ দিনগুলোতে ইরানের 90% ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। গালিবাফের দাবি, ইরানি হামলায় ইসরায়েলের প্রকৃত মৃতের সংখ্যা 500-রও বেশি। কেবল ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রও ইরানি হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির কথা গোপন করেছে বলে জানান ইরানের পার্লামেন্ট স্পিকার। এ প্রসঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, পরমাণু স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আল উদৈদ এয়ারবেজে আঘাত হানে। সেটি লক্ষ্য করে 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তার মধ্যে 6টি লক্ষ্যভেদ করে বলে দাবি গালিবাফের। এতে করে যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত আল উদৈদের অন্তত একটি জিওডেসিগনোম বিধ্বস্ত হয়। হিজল জুবায়ের, বাংলা ভিশন। কোনো ফলাফল ছাড়াই ভেস্তে গেছে কাতারের দোহায় চলমান ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনা। এরপরে গাজায় 24 ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। রাফায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের তত্ত্বাবধানে পরিচালিত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর প্রাণকেন্দ্রে বাইরে গুলি করে অন্তত 34 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গাজার আল শাকুশ এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে বিনা উস্কানিতে গুলি করেছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার বেইত হানুনে চালানো হয় ব্যাপক হামলা। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত গাজার অন্তত 40টি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জাবালিয়ায় আংশিক ক্ষতিগ্রস্ত কয়েকটি আবাসিক ভবন এই হামলায় ধ্বংস হয়। গাজার ঘনবসতিপূর্ণ আল শাতি শরণার্থী শিবিরেও চলে ইসরায়েলি সেনাদের তাণ্ডব। হত্যা করা হয়েছে শিশুসহ বেশ কয়েকজনকে। এছাড়া অবরুদ্ধ পশ্চিম তীরে আল মানিয়া গ্রামের কাছে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিরা সেখান থেকে না সরলে ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে হামলাকারীরা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, AI ড্রোন, নিজস্ব GPS আর স্টেলথ ফাইটার, অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের ময়দানে মাত দেওয়ার প্রায় সব খাতেই যুক্তরাষ্ট্রের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। কিছুদিন আগেও ভারত পাকিস্তান সংঘাতে চীনা প্রযুক্তির চমকে কেঁপেছে দক্ষিণ এশিয়া। চমকে দেওয়া ক্রমোন্নয়নে আগামী প্রজন্মের যুদ্ধাস্ত্রের ভবিষ্যৎ নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে কি চীন? বিশ্লেষকরা বলছেন, এই প্রতিযোগিতা শুধু অস্ত্রের নয়,
বিশ্ব রাজনীতির নেতৃত্ব দখলের লড়াই। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের একচেটিয়া যুদ্ধ ক্ষমতায় ফাটল ধরিয়েছে চীন। এক দশক আগেও সোভিয়েত অস্ত্র নকলের অভিযোগ ছিল যে দেশের বিরুদ্ধে, এখন তারাই কেড়ে নিচ্ছে আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট। দুই পরাশক্তির এই প্রতিযোগিতা গোটা বিশ্বকে ঠেলে দিয়েছে নতুন এক সংকটের যুগে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এআই চালিত ড্রোন, রাডার ফাঁকি দেয়া গ্লাইড ভেহিকল এবং স্যাটেলাইট ভিত্তিক কমান্ড সিস্টেম, সবকিছুতেই চীন তৈরি করছে মার্কিন সমরাস্ত্রের সস্তা কোনো বিকল্প। সামরিক খাতে চীনের ক্রমাগত উন্নতি যুক্তরাষ্ট্রকে ফেলছে চ্যালেঞ্জের মুখে। নানা দিকে পতনের গতি কমিয়ে শেষ পর্যন্ত নিজের অবস্থান কি ধরে রাখতে পারবে আমেরিকা? ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান ব্যবহার করেছে চীনের তৈরি JF-17 যুদ্ধবিমান, PL-15 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র এবং উইংলুং ড্রোন। এগুলো শুধু ভারতীয় সামরিক বাহিনীকে কঠিন চাপেই ফেলেনি, বরং প্রমাণ করেছে চীনের তৈরি অস্ত্র এখন বাস্তব যুদ্ধক্ষেত্রেও কার্যকর। ভারতীয় রাডারের চোখ ফাঁকি দিয়ে 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সফলতা দেখিয়েছে পাকিস্তানের PL-15 ক্ষেপণাস্ত্র। ভারতের নজরদারি ও কমিউনিকেশনে বড় রকমের ব্যাঘাত ঘটিয়েছে চীনের তৈরি জ্যামিং সিস্টেম। সামরিক বিশ্লেষকেরা বলছেন, পাক ভারত সংঘাত ছিল চীনা অস্ত্রের লাইফ টেস্টিং গ্রাউন্ড। সেনা সংখ্যা ও ট্যাঙ্ক কামানের পরিমাণ দিয়ে একসময় বিচার করা হতো শক্তির মাত্রা, কিন্তু ইদানিংকালে কোন দেশের সামরিক সক্ষমতা হিসাব করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ, কোয়ান্টাম কমিউনিকেশন ও মহাকাশ ভিত্তিক অস্ত্রের মালিকানা দিয়ে। যুক্তরাষ্ট্রের স্টেলথ যুদ্ধবিমান, এআই চালিত ড্রোন, স্পেস ফোর্স ও ডারপার গবেষণাগারে তৈরি গোপন লেজার অস্ত্র কিংবা কোয়ান্টাম কমিউনিকেশন সেরা বলেই বিবেচিত হচ্ছে। তবে তাদের টেক্কা দিতে থেমে নেই চীন। J-20 ফাইটার, DF-27 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং উইংলুং 2 ড্রোনের মাধ্যমে মার্কিনীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেইজিং। প্রযুক্তিগত দিক দিয়ে সেরা অবস্থানে থাকলেও যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র অত্যন্ত ব্যয়বহুল ও জটিল। F-22 র্যাপটর, F-35 লাইটনিং, B-21 রেইডার এবং মহাকাশ ভিত্তিক স্পেস ফোর্স এখনও আধুনিক যুদ্ধের সেরা অস্ত্রভাণ্ডার। যুক্তরাষ্ট্রের ডারপা পরিচালিত গোপন গবেষণাগুলো এআই চালিত অস্ত্র, কোয়ান্টাম কমিউনিকেশন এবং লেজার প্রযুক্তিতে দেশটিকে অনেকখানি এগিয়ে রাখছে। তবে চীনের মতো দ্রুত উৎপাদন সক্ষমতা নেই ওয়াশিংটনের। এর পাশাপাশি চীনা অস্ত্র তুলনামূলক সস্তা এবং সহজেই রক্ষণাবেক্ষণ করা যায়। ফলে তৃতীয় বিশ্বের অস্ত্র বাজারে ক্রমাগত কমছে যুক্তরাষ্ট্রের প্রভাব। উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র নিয়ে প্রতিযোগিতা এখন আর কেবল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সীমাবদ্ধ নেই। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ, মিয়ানমার, ইরান, নাইজেরিয়ার মতো অনেক দেশ বেছে নিচ্ছে চীনা আর্মস। বিশ্ব এখন এমন এক যুগে প্রবেশ করছে যেখানে যুদ্ধ হবে দ্রুত, প্রযুক্তি নির্ভর, রোবোটিক ও সাইবার স্পেসে। মানবিক সিদ্ধান্ত ছাড়াই হামলা চালাতে পারে এমন এআই চালিত স্বয়ংক্রিয় অস্ত্র যুদ্ধকে করবে অনিয়ন্ত্রিত। যুক্তরাষ্ট্র ও চীনের বাজার দখল এই লড়াই কেবল সামরিক ক্ষমতাকেই প্রভাবিত করবে না, বরং পাল্টে দেবে ভবিষ্যতের ভূরাজনীতি ও নিরাপত্তার কাঠামো। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। স্পেনের ঐতিহ্যবাহী বুল রান শুধু খেলাই নয়, এ যেন জীবন হাতে নিয়ে মৃত্যুকে ধোঁকা দেওয়ার অদ্ভুত এক প্রতিযোগিতা। এই বুল রানে প্রকাণ্ড সিংওয়ালা ষাঁড়ের গুতোয় প্রাণ হারানোর ঘটনাও অস্বাভাবিক নয়। জীবনের ঝুঁকি থাকার পরও প্রতি বছর শত শত মানুষ এই উৎসবে অংশ নিচ্ছেন। কেন এমন ঝুঁকিপূর্ণ খেলাকে নিজেদের ঐতিহ্য হিসেবে ধরে রেখেছে স্পেন? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। প্রাণ হাতে নিয়ে ছুটছে মানুষ, আর পেছনে দৌড়াচ্ছে লম্বা শিংওয়ালা ষাঁড়। বিষয়টি ভয়ঙ্কর ও বিপজ্জনক হলেও বিশ্বের বহু মানুষের কাছে এটি একটি খেলা। বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র জিন্দেগি না মিলেগি দোবারার শেষ দৃশ্যে 3 প্রধান চরিত্রকে এই খেলাটি খেলতে দেখা যায়। স্পেনের বিখ্যাত বুল রান উৎসব বা রানিং অফ দ্য বুলস প্রতিযোগিতা বিশ্বজুড়ে পরিচিত এক অনন্য ও বিতর্কিত এক্সট্রিম স্পোর্টস হিসেবে। প্রতি বছর জুলাই মাসের 6 থেকে 14 তারিখ পর্যন্ত উত্তর স্পেনের নাভারা অঞ্চলের রাজধানী পাম্পলোনাতে পালিত হয় এই উৎসব, যা স্যান ফেরমিন উৎসব নামেও পরিচিত। এর উৎপত্তি মূলত ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে হলেও সময়ের সাথে এটি সাহস ও বিপদের প্রতীক হয়ে উঠেছে। স্যান ফেরমিন উৎসবের মূল আকর্ষণই হলো বুল রান, যেখানে 6টি বিশাল ষাঁড় এবং 6টি গরু শহরের পুরনো রাস্তায় এক নির্দিষ্ট পথে দৌড়ে যায়।
আর শত শত মানুষ সেই সারের সামনে বা পাশে দৌড়ে তাদের সাহসিকতা প্রমাণ করেন। উৎসব চলাকালীন সময়ে প্রতিদিন সকাল 8টায় এই দৌড় শুরু হয় এবং মাত্র 80 মিটার দীর্ঘ এই পথে কয়েক মিনিটের মধ্যেই পুরো প্রতিযোগিতাটি শেষ হয়। রাস্তাগুলো কাঠের ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে যাতে ষাঁড়গুলো নির্ধারিত পথ থেকে বেরিয়ে না যায়। এই উৎসবের ইতিহাস অনেক পুরনো। 1276 সালে উৎসবটি শুরু হলেও ষাঁড়ের দৌড় অন্তর্ভুক্ত হয় 1400 শতকের দিকে, যখন স্থানীয়রা গবাদি পশুদের বাজারে নিয়ে যাওয়ার সময় পথে দৌড়ে আনন্দ করত। ধীরে ধীরে এই ঐতিহ্য উৎসবের অংশ হয়ে যায়। 1926 সালে বিখ্যাত আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ের দ্য সান অলসো রাইজেস উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর এই উৎসব আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। উৎসবে অংশগ্রহণ করতে হলে বয়স অবশ্যই 18 বছরের বেশি হতে হবে, আর কেউ মদ্যপ অবস্থায় অংশ নিতে পারবেন না। অংশগ্রহণকারীদের সহজ ও ঢিলেঢালা কাপড় পরতে হয় এবং অধিকাংশই সাদা পোশাকের সঙ্গে লাল স্কার্ফ পরে থাকেন। ষাঁড়কে উস্কানি দেয়া, স্পর্শ করা কিংবা ছবি তুলতে গিয়ে রাস্তা বন্ধ করা পুরোপুরি নিষিদ্ধ। অংশগ্রহণকারীদের জীবনের ঝুঁকি থাকলেও বহু মানুষ শুধু এই অভিজ্ঞতা নিতে পাম্পলোনায় হাজির হন। সেন্ট ফেরমিনের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে প্রতি বছর প্রায় 1/2 লোক আহত হয় এই দৌড়ে, যার মধ্যে অনেকের অবস্থাই থাকে আশঙ্কাজনক। 1910 সাল থেকে এখন পর্যন্ত এই উৎসবে মৃত্যু হয়েছে অন্তত 16 জনের। স্পেনে এটি একটি সাংস্কৃতিক গর্বের বিষয় হলেও বিশ্বের অনেক দেশেই এই ধরনের উৎসব নিষিদ্ধ। যেমন আর্জেন্টিনা ও কানাডার কুইবেক প্রদেশে জননিরাপত্তা ও পশু নির্যাতনের অভিযোগে এ ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি রয়েছে। পশু অধিকার সংগঠন যেমন PETA এই উৎসবকে বর্বর ও অমানবিক আখ্যা দিয়ে প্রতি বছর এর বিরুদ্ধে প্রচারণাও চালায়। তবুও স্পেনের জন্য এই উৎসব শুধু একটি খেলা নয়, বরং একটি ঐতিহ্য যা সাহস, সংস্কৃতি এবং কমিউনিটির একত্রিত হবার প্রতীক। এই উৎসবের সাথে স্থানীয় অর্থনীতিও গভীরভাবে জড়িত। লক্ষাধিক পর্যটক এই সময় পাম্পলোনায় আসেন, যার ফলে লাভবান হয় হোটেল, রেস্তোরাঁ এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান। সাম্প্রতিক বছরগুলোতে বুল রান নিয়ে বিতর্ক বেড়েছে এবং অনেকেই এর পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তবুও স্পেনের ঐতিহ্য ও সাংস্কৃতিক আবেগে বুল রান একটি গভীর শিকড় গেঁথে রেখেছে, যা শুধুমাত্র রক্ত ও সাহসের গল্প নয়, বরং একটি জাতির ইতিহাস, উৎসাহ এবং ঐতিহ্যের বহিঃপ্রকাশ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। 1 আগস্ট থেকে মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 30% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানিয়েছেন তিনি। মার্কিন বাণিজ্য অংশীদারদের মধ্যে কেউ প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলে আরও বেশি শুল্ক আরোপ করবেন। EU এবং মেক্সিকো দেওয়া চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করা হলে প্রতিশোধমূলক 30% বেশি শুল্ক বৃদ্ধি করে পাল্টা আক্রমণ করবেন। অবৈধভাবে ঢোকা ফেন্টানিলের কারণে যুক্তরাষ্ট্র মাদক পাচারের খেলার মাঠে পরিণত হলেও মেক্সিকো বিষয়টি থামাতে কোনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে এই চিঠিতে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। এর আগে পণ্য আমদানির উপর শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রকে একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছিল EU। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে 30% শুল্ক আরোপের ঘোষণা দেয় EUর প্রস্তাবটি কার্যকর হওয়ার আশা দেখছেন না বিশ্লেষকরা। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাই।